দর্শক, আজ আমরা গ্লোব ট্রাভেলসের পক্ষ থেকে কয়েকজন সদস্য মিলে যাব রাজশাহী পদ্মার ওপারে যে বাংলাদেশের অংশ খানপুর। ওপারে কিন্তু 3টি গ্রাম ছিল, 2টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে পদ্মার পানিতে। একটি গ্রামের একটি অংশ মাত্র এখন আছে। আমরা সেই অংশটাই দেখতে যাব। সেখানকার মানুষের চলাফেরা, জীবনযাত্রা, তারা কিভাবে বেঁচে আছে, কী জীবিকা কিভাবে নির্বাহ করছে, এই জিনিসগুলোই আমি দেখতে যাব এবং আপনার সঙ্গে শেয়ার করব। আমরা এখন যাত্রা শুরু করব বড়কুঠি ঘাট থেকে। বড়কুঠি ঘাটে আমাদের সদস্যবৃন্দ এসে এক জায়গায় মিলিত হয়েছেন। আমরা একটু নৌকা ভাড়া করেছি 350 টাকা দিয়ে যাওয়া এবং আসা। সকালে আমাদেরকে তারা নিয়ে যাবে এবং বিকালে সেখান থেকে আবার আমাদের ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে। দর্শক, আমাদের সঙ্গে প্রায় 8-9 জন সদস্য আছেন। তাদের সঙ্গেই আমরা এখন চলে যাব খানপুর ঘাটে। ওখানে যে কিন্তু আমাদের ঘাটে নামিয়ে দিলেও ওখান থেকে প্রায় 40 মিনিট চর পেরিয়ে আমাদের খানপুর গ্রামে যেতে হবে। তাই আমরা এখন সবাই মিলে নৌকায় চড়ব এবং খানপুর উদ্দেশ্যে রওনা দেব। এই মাত্র আমরা নৌকায় উঠে নৌকা ছেড়ে দিল আমাদের মাঝি ভাই। আপনার নাম কি? মাসুম। আমাদের মাঝি মাসুম ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছেন নদীর ওই পার চর খানপুর। আমরা এমন সময় খানপুর যাচ্ছি যখন বর্ষার পানি নদীতে বেড়ে যাচ্ছে। প্রায় 2-3 দিনে বহু পানি বেড়ে গেছে এবং আজ মেঘলাচ্ছন্ন দিন, যে দিনে হয়তো বৃষ্টি হতেও পারে। মনে এক ভয় নিয়ে আমরা সবাই কিন্তু এই খানপুরে পদ্মা নদী পাড়ি দিচ্ছি। আপনারা দেখবেন কী অবস্থায় আমরা যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে চর খানপুর। দর্শক, এইমাত্র আমরা পদ্মা নদী পার হয়ে পদ্মার চরে নৌকার ঘাটে এসে পৌঁছলাম। আমাদের চর খানপুর যেতে এখনও প্রায় আধ ঘন্টা সময় লাগবে
এই আধ ঘন্টায় হেঁটে আমাদেরকে এই বালুর চর পার হয়ে যেতে হবে চরখানপুর। আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাবো, ওখানে লাঞ্চ করব বা এক্সপ্লোর করব আমাদের এই গ্রামগুলো, বাংলাদেশের যে অংশে যে এরিয়া আছে পদ্মার এপারে। তারপর আমরা আবার বিকালে ফিরে যাব আমাদের পদ্মার ওই পারে রাজশাহী শহরে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকার ঘাট, এই ঘাটেই মাত্র আমরা এসে পৌঁছলাম। এখন আমরা প্রায় আধ ঘন্টা হাঁটবো, হেঁটে চলে যাব চরখানপুর। এইটাই হচ্ছে চরের আমাদের নৌকার ঘাট। দর্শক, আমাদের টিম এখন হেঁটে বালুর চর পার হয়ে চলে যাচ্ছি আমরা চরখানপুর। আধ ঘন্টা এই চর আমাদের হাঁটতে হবে, হেঁটে আমরা পৌঁছে যাব চরখানপুর। আমাদের সদস্য সবাই হেঁটে চরের দিকে আগাচ্ছেন, গ্রামের দিকে আগাচ্ছেন। আমরা গ্রামের দিকে যাচ্ছি এখন। আমি যেই খানপুর চরে 7-8 বছর আগে এসেছিলাম, সেই খানপুরের যে আসল গ্রাম, সেই গ্রাম এখন আর সেই স্থানে নেই। সেই গ্রামটি যে চরের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি, এটাই ছিল সেই খানপুর গ্রাম। আর এখন সেই খানপুর গ্রামের জনগণ নতুন বসতবাটি তৈরি করেছে আরও পিছনে যে। তাই এখন এই গ্রামকে আমি সেই 6-7 বছর আগেকার গ্রামের সঙ্গে মিলাতে পারছি না। ভাই, আপনার বাড়ি কি এই নদীর এপারে না চরে? বাড়িও পারে। বাড়িও পারে। দুধ এখান থেকে কিনেন? জি। এখানে কি বহু গরু আছে যেখান থেকে? জি, গরু বহু গরু। কত করে কিনেন এখানে? এখানে 55 টাকা। 50 টাকা কিনেন। লাভ হয় না, এত কষ্ট করে ওইদিকে কষ্ট করে নিয়ে যেতে হয় এইভাবে। ওখানে বিক্রি করে মনে হয় 60-70 এরকম নাকি? 80 টাকা। আচ্ছা, এটা আপনি সারা বছর এই ব্যবসা করেন? হ্যাঁ, আমাদের নিজের ফ্যাক্টরি আছে, দই বানাই নিজে। ও, ওই পারে ফ্যাক্টরি আছে? জি। আচ্ছা, আপনি প্রতিদিন আসতে হয়? প্রতিদিন আসি। আচ্ছা, খুব কষ্ট হয় আর কি। কত কেজি করে দুধ আছে এখানে? আমরা 160 কেজি। এক গোয়ালা সেই চর থেকে এখানে দুধ কিনে এবং ওই পারে নিয়ে যে তারা বিক্রি করে, এরকম এক গোয়ালার সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা খুব কষ্টের একটি জব। হ্যাঁ দর্শক, আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইন্ডিয়ান বর্ডারের মধ্যে এই ঝাউ গাছটাও ইন্ডিয়ার মধ্যে আছে এবং আমার বাঁ পাশে হচ্ছে বাংলাদেশ এবং ডান পাশে হচ্ছে ভারত। এবং এই রাস্তা যে দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা চলে গেছে, এই বরাবর হচ্ছে বাঁ পাশে ইন্ডিয়া এবং ডান পাশে ভারত। এটা একটি চর। এই চরটা কোনো সময় ডুবে যায়, কোনো সময় এই অবস্থায় থাকে। আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি। একটা হাত বাংলাদেশে, একটা হাত ইন্ডিয়াতে। হ্যাঁ, এক হাত বাংলাদেশে, এক হাত ইন্ডিয়ার মধ্যে। দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণটা ইন্ডিয়ার এলাকা, আর আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি। সাকিব হাসান। বাবা, তোমার নাম সাকিব হাসান? সাকিব হাসান। তুমি এই পারে থাকো না রাজশাহীতে থাকো? এই পারে থাকো। কি করো তুমি? এই পারে এমনি ধরেন কৃষিকাজ করি। কৃষিকাজ করো। আমি একজন কৃষক বলবো, সে নদীর এই পাড়ে থাকে, তার সঙ্গে আমি কথা বলছি, তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। তো সাকিব, তুমি বরাবর এখানেই থাকো, প্রয়োজন হলে রাজশাহী যাও, এই তো? কৃষিকাজ কি কৃষিকাজ তোমাদের কি ফসল হয় এখানে? ধান হয়, পাট হয়, গম,
আবার কালাই, মুসুরি এগুলো হয়। সব ধরনের ইত্যাদি। তো তুমি কৃষি কাজ করো, তুমি লেখাপড়া করোনি কেন? লেখাপড়া করেছি কতদূর পর্যন্ত করেছো? 10 পর্যন্ত। 10 পর্যন্ত করেছো। এখানে কি স্কুল আছে? এখানে হাই স্কুল ছিল, ধরেন ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। হ্যাঁ, নদীতে। এখন প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি আছে খালি কয়টা প্রাইমারি স্কুল আছে? একটা। একটা প্রাইমারি স্কুল আছে। ইন্ডিয়া কি এখান থেকে কাছেই? ইন্ডিয়া একবারে কাছে। এই গ্রাম থেকে ইন্ডিয়া কত দূর হবে? খুব কাছে। এই দেখেন ইন্ডিয়া, যে কাছে ইন্ডিয়া। আর এইদিকে দক্ষিণ দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে কাছে, একবারে সব কাছে দিকেই না? কাছে। তো তোমাদের গ্রাম বর্ডারে খুব অল্প এলাকা বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কোনো সমস্যা হয় না? তোমাদের কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না, আরো সমস্যা হয় না? না, এই যে শোনা যায় যে ক্রস ফায়ার করে, এটা করে, সেটা করে, এগুলো এটা বিষয় আমাদেরকে করে না। ধরেন ওই পাত্রে চূড়ায় মাল টাল লেলে ওদেরকে করে, চাপাই লোককে, ভারতের লোককে। এদিক থেকে ওরকম কোনো বর্ডারও নাই না। এখানে কি কোনো ইয়া কাজ হয় না তো? গরু টরু আসা এগুলো তো গরু হয়? আগে মেলা আগে আসতো, এখন আর আসে না, একবারে কাগজ বন্ধ। একবারই বন্ধ না? এখন যে এখানে যে গরুগুলো দেখলাম, এগুলি কাদের? এগুলা সব নিজের, বাংলাদেশের মানুষের। এই এলাকা, এই যে এলাকাটা দেখতে পাচ্ছি, এগুলা কার? কাদের? এই এলাকায় যায় ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে? হ্যাঁ। কতটুকু বর্ডার এই রাস্তা? ধরেন দেখেন এখান দিয়ে ইন্ডিয়া। ও, এখানে কোনো পিলার নাই? ওখানে পিলার নাই, ভাঙন নদী পিলার ছিল নদী। দর্শক, আমরা এই মুহূর্তে চর খিদিরপুর গ্রামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চর খিদিরপুর গ্রামবাসীরা এখানে বসবাস করে। এটা বাংলাদেশের এলাকা, এখানে বাংলাদেশিরা। আর ওই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতীয় এলাকা। জাস্ট ওই যে বাঁশঝাড়ের থেকে ডান সাইডে সম্পূর্ণটা ভারতীয় এলাকা। আর এই যে এলাকা আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, এটা বাংলাদেশি এলাকা। ডান পাশে চর খিদিরপুর। আর এখানে একটি খাল, এই খালের উপর দিয়ে যে সাঁকো, এই সাঁকো পার হয়ে আমি আসলাম। আপনাদেরকে আমরা গ্রামে ঢুকবো এখন। এই মুহূর্তে গ্রামে ঢুকে গ্রামবাসীর সংগ্রামী জীবন সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব, তাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন আমার সঙ্গে একটু গ্রামের মধ্যে ঢুকবো এই মুহূর্তে। এটা সেই চর খিদিরপুর। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে ম্যাপ এরিয়ায় পদ্মা নদীর এপারে কিছু অংশ বাংলাদেশে এলাকা আছে। সেই বাংলাদেশের এলাকার মধ্যেই আমরা আসছি, যেটা চর খিদিরপুর এই গ্রাম। এই গ্রামের উত্তরেই আছে ভারতের অংশ, ভারত এলাকা। আমরা এই চর খিদিরপুর এলাকায় এসছি এই মুহূর্তে। যে একটা খাল দেখতে পাচ্ছেন, এটা খাল না, এটা পদ্মা নদীর একটা অংশ। এই অংশে পানি জমে আছে, আবার বর্ষা হলে পদ্মায় পানি আসলে এগুলো আবার ভরে যাবে। দর্শক, আমাদের ট্যুরমেটরা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা এখন গ্রামের মধ্যে ঢুকবো এবং গ্রামে এক্সপ্লোর করার চেষ্টা করব। দর্শক, আমরা এখন চর খিদিরপুর গ্রামের মধ্যে আছি। আমাদের এই এক ভাই পারভেজ সাজ্জাদ, উনি এই গ্রামে এখানকারই বাসিন্দা। ওনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ভাই, যখন পানি ভরে যায়, মানে ফুল বর্ষা হয়ে যাবে, তখন কি এটা চর ডুবে যাবে? ফুল ডুবে যায় আর কি, সম্পূর্ণ ডুবে যায়? সম্পূর্ণ ডুবে যায় আর কি, একবারে গোড়াটাই, একবারে শহর থেকে এই পর্যন্ত গোটাটাই ডুবে যাবে। তখন এখান থেকে নৌকা সার্ভিস করে? আচ্ছা, এটা কোনো সময় কি এই চর ডুবে যায়? হ্যাঁ, ডুবে, চরও ডুবে যায়। তখন আপনাদের খুব দুর্দশা হয়, অসুবিধাই হয় আর কি, গরু বাছুর নিয়ে বা পারিবারিক সংসার নিয়ে আর কি শহরে। না আসলেই তো, এখানে যদি ডুবে যায় তাহলে তো সমস্যাই এখানকার ইয়ে নিয়ে। তো তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চরটা সম্পূর্ণ ডুবে যায়, তখন সত্যিকারই কোনো গরু বাছুর দেখছেন না, গরুর খড়, হ্যাঁ সমস্ত গরুর খড় এখানে আবার ডুবে যায়। অসুবিধা হয় বর্ষার সময় আর কি। বর্ষার সময় খুবই অসুবিধা। কত মাস থাকে এই বর্ষাটা? থাকে না বেশি দিন, দেখা যাচ্ছে হয়তো 15-20 দিন। 15-20 দিন পর আবার পানি নেমে যায়। আচ্ছা, তো আপনার এখানে যে থাকেন, আর কি সমস্যা হয় আপনাদের মনে করেন? যে এটা তো একটা রিমোট এলাকা, একবারে ডিটাচ। এমন কোনো সমস্যা হয় না, শহর যেহেতু কাছে, ধরেন এখানে 5 কিলো পরে তো শহরে, সবাই শহরমুখী, সকাল হলেই শহরমুখী, সকালে শহরে চলে যায়। সবকিছু বাজার টাজার যা কিছু লাগে প্রয়োজন হয় সবকিছু বাজার থেকে নিয়ে আসে আর কি। আর এখানে আপনার এই অসুখ বিসুখের জন্য কোনো হাসপাতাল বা কিছু আছে না? এখানে প্রাথমিক ট্রিটমেন্টগুলো যদি হয় তাহলে আমি নিজেই করি, আমি যেহেতু চিকিৎসক। আচ্ছা, যদি সিরিয়াস কিছু হয় তাহলে রাজশাহী মেডিকেল কলেজে অফার। খুব ভালো
ভালো কথা আপনি বললেন। আপনি একজন পল্লী চিকিৎসক, আপনি প্রাথমিক যে চিকিৎসা first aid- সেটা আপনি first aid নিজেই গুলো আমি করেন, নিজেই ফার্স্ট দিই। এডটা আপনিই দেন, তারপর serious ইমার্জেন্সি হলে- হলে সিরিয়াস হলে হলে তখন রাজশাহী হাসপাতালে medical পাঠাতে হয়, college, এটা তো রাজশাহী স্বাভাবিক। আচ্ছা, আর এখানে স্কুল কলেজ লেখাপড়ার ব্যবস্থা কি আছে? স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সরকারি প্রাইমারি স্কুল আছে, বিডিআর ক্যাম্প আছে। আচ্ছা, এখানে হাট বাজার কিছু আছে? হাট বাজার নতুন নতুন আমাদের বাজার বসছে, স্কুলে বসে আর কি, শুক্রবার আর সোমবারে আর কি। শুক্রবার সোমবার করে সবজি- হাটের সবজি বাজারে আর কি। সবজি বাজার, মাছ টাছ ওঠে না হ্যাঁ, এখানে? মাছ মাছও মাছ ওঠে। আছে, ব্রয়লার মুরগি টুরগি পাওয়া যায়। এগুলো পাওয়া যায়। আচ্ছা, তো খুব ভালো লাগলো ভাই আপনার সঙ্গে কথা বলে, কিছু দর্শকদের তথ্য শেয়ার করে খুব ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে সরাসরি গ্রাম দেখাচ্ছি। গ্রামের মধ্যে দেখেন, এখান গ্রামের বাসিন্দা, গ্রামের মেয়েরা, তারা হয়তো রাজশাহী শহরে যাবে এখন। এখানে গরু পোষা হয় বিশেষ করে, এখানে সবাই বসবাস করছে। দেখেন, চাষাবাস করে, গরু ছাগল এখানে পোষা হয়। এটা পুরা একটি গ্রাম। এই গ্রামের একটি মেঠো রাস্তা, আমরা সেই মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ওখানেই যাচ্ছি। এখানে ছোট ছোট বাচ্চারা, তাদের এখানে প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে তারা পড়াশোনা করে। তো বুঝতেই পারছেন, প্রাইমারি স্কুলে পর এখানকার ছেলেমেয়েদের পড়াশোনা হওয়া একটু কঠিন, কারণ তাদের জীবিকা নির্বাহ করতেই তাদের দিন চলে যায়। বাপ মায়ের লেখাপড়া করাবে কি করে? এটা দারিদ্র এলাকা, চর এলাকা, তাদের ইনকামের তেমন কোনো সোর্স নেই এক কৃষি ছাড়া। এখানে কৃষি নির্ভর এখানকার মানুষ। এই দেখেন বাচ্চারা, তোমরা কি লেখাপড়া করো? কথা বলো, লেখাপড়া করো? কোন ক্লাসে? তুমি ওয়ানে পড়ো? টুতে? তুমি থ্রিতে? তুমি শিশু ক্লাসে? দেখতে পাচ্ছেন, এরা শিশু ক্লাসে, কেউ 1, কেউ 2তে লেখাপড়া করে। এখানে কোনো স্কুল নাই, হাই স্কুল নাই, বড় স্কুল নাই, স্কুল নাই। আচ্ছা, আমি এক গৃহবধূর সঙ্গে কথা বলছি। আপনার বাসা কোনটা? এটা আপনার বাসা? আপনারা কি, আপনার হাজবেন্ড কি করেন? মানুষের কাজ করে, কৃষি কাজ করে, এই তো। আচ্ছা, এখানে কৃষি কাজ ছাড়া তোর কোনো কাজ নাই, তাই না? আর এই জমি, এই জায়গা কি আপনাদেরই? মানুষের? খাস সরকারি না? ও, টাকা দিয়ে ভাড়া হিসাবে আছেন, বছরে টাকা নেয় না? আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমরা একজন গৃহবধূর সঙ্গে কথা বললাম এখানকার। আমরা একটা স্কুল বা মাদ্রাসার এখানে বোধহয় আসলাম, এখানে রেস্ট নিচ্ছি একটু। আমি আমার সহ তারা ক্লান্ত হয়ে গেছে, সত্যিকারই ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 এরকম জায়গা পাওয়া যায় না। সত্যিকারে এরকম জায়গা, ঘোরার মতো জায়গা পাওয়া, আসলে আমরা শহরের মধ্যে থাকি, এরকম জায়গা পাওয়া কঠিন। আমরা এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর দেখেন মসজিদ থাকলে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে তারপর একটু গ্রামটা ঘুরবো, ঘুরে তারপর আবার আমরা চলে যাব, ফিরে যাব। দর্শক, আমরা এখানকার বাসিন্দা একজন সিনিয়র সিটিজেন, যার 42 বছরে জন্ম, 1942 বছরের জন্ম, তার কাছ থেকে অনেক তথ্য কিছু আমরা পেলাম। আপনি এখন আমাদেরকে একটু বলবেন এখানকার পরিস্থিতি, আপনারা কি অবস্থায় আছেন না আছেন, এখন কি সুবিধা গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছে না দিচ্ছে, এই বিষয়ে যদি একটু আমাদের। আমাদের কিচ্ছু সুবিধে দেয়নি। স্কুল আসে, মাস্টাররা আসতে আইলে যায়, হ্যাঁ, আর মেয়ে মাস্টার দিয়ে থয়, হ্যাঁ, দিয়ে থয়, মাস্টার আসতে আলিতে 50 বছরের ভিতরে কোনো ছেলে একটা উঠে চাকরিও পায়নি, পড়িয়ে কোনো কাজও হয়নি। তবে এখানেতে হাই স্কুল দেয়, আর এখানকার মাস্টার, এদিকের মাস্টারই যদি দেয় তাহলে যদি আগায়, তাছাড়া আগাবে না।
আর যারা ওই ছেলেপিলি যারা দিয়ে থয় হ্যাঁ আসতে আলিয়ে যাবে কোনো হবে না। আর কি সবদে আপনার পানি নিষ্কাশন পানি আপনার যদি সেচ দেয় আমাদের যেটুক জমি আছে এটুক জমিতে আমরা প্রাণে বাঁচতে পারবো, কিংবা ওই সেচের আন্ডার হলে ডিপের আন্ডার হলে আমরা ওই বিক্রি করতে পারবো, দেশবাসীর অসুবিধা হবে, কিন্তু আমাদের সেচের অসুবিধা। আর লেখাপড়ার কি অবস্থা? লেখাপড়া অবস্থা যদি হাই স্কুল দেয় আর এখানে দিকের মাস্টার দেয়, কাছের মাস্টার দেয়, দিলে এখানে থাকে স্কুল করে তাহলে উন্নয়ন হবে। আর আপনার স্বাস্থ্য এখানকার কোনো স্বাস্থ্যসেবা কি দিচ্ছে? ছাত্র সেবা তো যাই স্কুলে যাই কি করবে ওরা? ছাত্র না, স্বাস্থ্যসেবা মানে আপনাদের এখানে কোনো হাসপাতাল বা হসপিটাল দিলে একটা সুবিধা হয়, ক্লিনিক দিলে সুবিধা হয়, প্রথম চিকিৎসাটা পাওয়া যায়। এই না, ওটাও নাই। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন আপনাদের মুখেই যে উনি যে সমস্যার কথা এখানকার বললেন। প্রথমত এখানকার স্কুলে বাচ্চাদের স্কুলের ব্যবস্থা, এখানে একটা মাত্র প্রাইমারি স্কুল, তারা চাচ্ছে একটা হাই স্কুল, এবং সেই হাই স্কুল দিলে হয়তো এখানকার ছেলেদের ওখানে যেতে হয় না এবং লেখাপড়াটা কন্টিনিউ করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের স্বাস্থ্যসেবা বলতে এখানে কিছুই নেই। যে কোনো সমস্যার জন্য তাদেরকে রাজশাহী শহরে যেতে হয়। আর তাদের সেচের কথা যেটা বলছে, এখানে যদি কোনো ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা যায় সেচের ব্যাপারে, তাহলে তাদের যে জমি যেটুকু আছে সেটুকু দিয়ে তারা তাদের বছরের খাদ্যশস্য এখানে উৎপাদন করতে পারবে, এই বলে তারা মন্তব্য করছে। ধন্যবাদ আপনাকে, আপনার আমাদেরকে তথ্য সরবরাহ করার জন্য ধন্যবাদ। আমরা আইজুল ভাইয়ের সঙ্গে এই গ্রামটা একটু ঘুরে দেখছি। এই চর খিদিরপুর, আর কাগজ কলম হয়েছে খিদিরপুর। এটা নতুন হয়েছে না? মানে যেটা আমাদের পুরাতন গ্রাম সেটা ধরেন একবার নদীর ওপারে। স্যার একটা জিনিস ভালো লাগলো আমাকে, বলে ওই যে আপনার ইউনিভার্সিটির ভিতরে যেটা আপনার যে সব মূর্তিগুলো ছাপাচ্ছে, হ্যাঁ মূর্তিগুলো তৈরি করে না, হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা টেলারে ইয়ে ডিপার্টমেন্ট, তার উপরে যে আপনার যে মুক্তিযোদ্ধারকে সব মারিয়েছে, হ্যাঁ হ্যাঁ সব ওই সবগুলো দেখলো। কিন্তু ওখানে একটা জিনিস আমার খারাপ লাগলো, সেটা হচ্ছে আপনার যে কিছু করা যেগুলো ধান মানগালা করেছিল, চাষ করেছিল, এইটাতে কিন্তু কেউ মানে মারি খেয়েছে। মানে অত সুন্দর মাটিতে ধরেন ধান সেরকম বুঝে খুব জোর হলে 10 মণ ধান হয়েছে, মাথা খারাপ হয়ে যাবে। এটা কি গম না ধান? এটা ধান স্যার, ধান। শুকাই ইয়ে যাবে একদম। হ্যাঁ, আমরা চর খিদিরপুর যা শেষ বর্ডারের দিকে চলে আসছি। আপনারা হয়তো বুঝতে পারছেন সামনেই ভারতীয় বর্ডার। এটাই বোধহয় শেষ বাড়ি না? না শেষ না, এদিকে শেষ, ওটা তো ইন্ডিয়া, ওই পারেরটা ইন্ডিয়া, এটা শেষ বাড়ি। তিলগুলি ফসলগুলি কি আপনাদের না ইন্ডিয়া? ইন্ডিয়া, ওটা ইন্ডিয়া। ওরা এখানে ফসল ফলায় চলে যায়। সকালে আসা দরকার ছিল। সকালে মানে কি এখন সারাদিনে আপনি করে সন্ধ্যাবেলাতে আরাম যেতে পারবেন, কোনো সমস্যা নয়। দর্শক, আমরা আইজুল ভাইয়ের সঙ্গে এই গ্রামটা ঘুরে বেড়াচ্ছি এবং তিনি আমাদেরকে নিয়ে আসলেন বাংলাদেশের শেষ বর্ডারে। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা, এই রাস্তাটাই বোধহয় বর্ডার, একবারে বর্ডার চলে যাবে, একবারে একবারে ওই
অনেক দূর পর্যন্ত যাবে এটা আমার জানা নেই। ওই যে ওখানে সামনে পিলার, সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা পুরা ভারতীয়, ওটা স্যার ওই যে পিলার থেকে নয়, পিলার থেকে সোজাই মুখে যাবে, সেটা বাংলাদেশি। হ্যাঁ এটা ইন্ডিয়া। দেখেন পয়েন্ট সব, ওই দেখেন পয়েন্ট, দেখেন টিনের ঘর, ও দেখেন দেখেন কারেন্টের পোল, দেখেন পোলের ভিতরে গাছের ভিতরে দেখেন পয়েন্ট, দেখেন টং দেখা যাচ্ছে। হ্যাঁ ওগুলো সব মানে সব বিএসএফ আছে না? ছিল জি। এখান থেকে এক কথা যে এর মধ্যে কোনো বসবাস করতে পারবেন না, এর মধ্যে ছেলেপিলে আমার বাংলাদেশের সব ছেলেপিলে ঘাস কেটে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই ঘাস কাটতেই হয়তো দেয়। ঘাসটা কাটিয়ে দিলেও ওই আপনার তাও আমাদের এখানে একটু মানে ছাড় আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানকার লোকে মানে বেশির সাথে কোনো ঝামেলা নাই, বিষয়টা দেখায় না, হ্যাঁ এই হচ্ছে সমস্যা। আর এগুলো ধরেন যে নিজের বাপ কিংবা নিজের বাপের ভাই, চাচা, মামু, ফুপিয়া, খালু, এগুলানের মানে সেই সম্পত্তি এগুলা। ও আচ্ছা, ওই যে নিজের সম্পত্তি কেউ ইন্ডিয়ার মধ্যে পড়েছে, কারো বাংলাদেশে কাটিয়ে আঘাত করে আসে, তাও ধরেন যে পুলিশের কানে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই চলেন ছবি তোলাই। হ্যাঁ সবাই বটা তো এখানে পিলার ওখানে তুলবো নিশ্চয়। পিলার কাছে যাবেন, কত পিলার ওই যে পিলার যেতে দিবে এখন যাতে এখন সেটা আপনার ব্যাপার, আপনার গেলে পরে হয়তো মেলাগুলো লোক আছে, হয়তো ঝামেলা করতে পারে, ঝামেলা করতে পারে, তার কারণে ওই ওখানে না যাওয়াই ভালো। না যাই ভালো, মানে ওখানে গেলে পরে হয়তো ক্যাম্পের একটা ভিডিও থাকতো, হ্যাঁ হাতে করে হয়তো বুঝে যাওয়াটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছেন। পাবলিক এখন গেলে ধরুন সারা মাথার কি চলে গেলে না ঠিক আছে, কোনো দরকার নেই, ওই ঝামেলার মধ্যে জড়ানোই দরকার নেই। আমরা এখন এই যে রাস্তা দেখছেন এটাই বর্ডার, এর ডান সাইডে যেটা আমি দেখাচ্ছি আপনাকে সেটা হচ্ছে ভারতের অংশ, আর এই বাঁ সাইডে ওই বাঁশঝাড় বা গরু মানুষ যেগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে। আর দূরে পিলার আছে, ওই পিলার পর্যন্ত বাংলাদেশের অংশ, দূর আমরা এখন যাচ্ছি না, আমরা এই পর্যন্তই এই শেষ করতে শেষ মানে আমরা ছবি তোলা ভিডিও করা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আমরা এখন গ্রামের মধ্যে আবার ঢুকবো। আমরা আইজুল ভাইয়ের সঙ্গে গ্রাম ঘুরে দেখছি। চলেন আইজুল ভাই কদ্দূর কোথায় নিয়ে যায় আমাদেরকে। ভাই ফুলটা নিলাম কদম। পানির অভাব, আমার মনে ডিপ যদি দিত। পানির অভাব নেই স্যার, কিন্তু একটা জিনিস হচ্ছে যে এত রোদে কি করে দিবে। হ্যাঁ সেটাও কথা। আর এগুলো 2 ইঞ্চি 3 ইঞ্চি তলে বালু। ও 2 ইঞ্চি তলে বালু না, এটা একটা সমস্যা। একটা মানে যারা শ্বাস দিতে বেশি খাটাখাটি করে করবে তাদের 3 বেলা খুব ভালো হয়। এটা বাংলাদেশে অনেক দূর গেছে না ওই বর্ডার, ওই যে ওখান থেকে আপনারা যে ওই পাট গালা দেখাচ্ছে না, হ্যাঁ ওই যে পাট গালা দেখাচ্ছে, হ্যাঁ, ওই পাটটা হচ্ছে ইন্ডিয়ার, আমাদের বাংলাদেশের ভিতরে পাট নাই, খালি তিল। ওই যে একটা পিলার দেখতেছে ওখানে, ওই যে ওই পিলারটা যে আমাদের এখানে একটা পয়েন্ট বানানোর লেগে তৈরি করেছিল, তো উপর থেকে অর্ডার হয়েছে যে পয়েন্টটা হবে না, যেহেতু সামান্য জায়গা, তখন ওই সালার ওখান থেকে কোনো আর আক্রমণ করতে পারে, পয়েন্টটা বন্ধ, এটা বন্ধ করে দিছে। এটা বন্ধ করে মানে পয়েন্ট মানে ওই অবজারভেশন টাওয়ার, মানে এটা বাংলাদেশেই করছিল, বিডিআররা করছিল। কোথায়? না না ওটা বিদ্যুৎ না, ওটা হচ্ছে মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ার, মোবাইল টাওয়ার ওটা। ওখান থেকে যাই এখানে আমি এই চর খিদিরপুরে এসে একটি প্রথম প্রাইমারি স্কুল দেখলাম, চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা পব থানার আন্ডারে এবং হরিয়ান ইউনিয়নের আন্ডারে। এটাই একমাত্র স্কুল বাচ্চাদের জন্য, প্রাইমারি স্কুল। এরপরে আর কোনো স্কুল নাই। এখান থেকে তারা যতটুকু লেখাপড়া পড়ে, কারণ রাজশাহী থেকে, শহর থেকে টিচাররা আসে এখানে পড়াতে, বুঝতেই পাচ্ছেন তাদের কত সমস্যা। এই সমস্যা নিয়েই তারা এখানে বড় হচ্ছে, লেখাপড়া করছে। দর্শক, এই খিদিরপুর চরে এই প্রত্যন্ত এলাকায় এখানকার মানুষের জন্য একটু বেশ মসজিদ এখানে তৈরি করা হয়েছে। আমি একটুখানি যদি দেখানোর চেষ্টা করি ভিতরে মসজিদটি, এবং মুসল্লিরা, স্থানীয় মুসল্লি বা বাহির থেকে যারা আসে তারা এখানে নামাজ পড়ে
এবং মসজিদটি একটু ঘুরে দেখায়। সুন্দর সুন্দর পরিপাটি করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটি দর্শক, আমরা খানপুর চর খানপুর আমরা সমস্ত গ্রামটা ঘুরে বেরিয়েছি এবং বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সারাদিন ঘুরে বেরিয়ে এবং বাংলাদেশ ভারতের যে বর্ডার, সে বর্ডারও আমরা দেখেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তারপর বিকালে আবার আমরা নৌকায় করে ফিরে আসছি আমাদের রাজশাহী শহরে। ধন্যবাদ সকলকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো এক নতুন জায়গায়। সে পর্যন্ত